আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটি ছোট্ট ভিডিও দেখে নেই। হ্যাঁ, আমি যেহেতু এটি জাস্ট অন্য মোবাইল থেকেই দেখাচ্ছি, যে যে বিষয়টা আজকের আলোচিত বিষয়। আবারও বলছি, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো ও বাবু কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন, কিন্তু এই সমস্ত কিছু নয়, হক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজ বড় খবর এই মুহূর্তে। এই সেনাবাহিনী, এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে, যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর। উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে, কোথায় গুলি মারবে দেখুন অবস্থা। আচ্ছা, এইটুকু মনে হয় যথেষ্ট আজকের আলোচনার জন্য। এটা যদিও বেশ, এটা হচ্ছে 11ই আগস্টের একটি ভিডিও। তো সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি এটি ভারতীয় গণমাধ্যমের। হ্যাঁ, আর এটি যিনি উপস্থাপনা করছেন তিনি একজন সংবাদ উপস্থাপক। তো এই আলোচনার মূল কেন্দ্রে যাওয়ার পূর্বে একটি কথা একটু স্মরণ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের শেরেবাংলা একে ফজলুল হক একটি কথা বলেছিলেন বহু বছর আগে। তিনি বলেছিলেন যে যখন দেখবে ভারত বাংলাদেশের বিপক্ষে মিথ্যা গুজব ছড়াচ্ছে, মিথ্যাচার করছে, তখন ধরে নিবে যে বাংলাদেশ সঠিক পথে আগাচ্ছে। আর যদি দেখো যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে না, বরং প্রশংসা করছে, তাহলে ধরে নিবে যে না, বাংলাদেশ সঠিক পথে নেই। তো এই অনেক আগের বলা একটি কথা, এরকম একজন গুণী মানুষের, তার সত্যতা আমরা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমার আলোচনার বিষয় দুটি। প্রথমত হচ্ছে বাংলাদেশের বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর কেন এত বেশি জ্বালা যন্ত্রণা, নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে, যার ভিডিওটি প্রথমে দেখালাম উনি একজন সংবাদ উপস্থাপক। তো এই সংবাদ উপস্থাপককে দেখে আসলে কি মনে হয়েছে, এই ওনারই বক্তব্য বা ভারতীয় অন্যান্য গণমাধ্যমেরও কয়েকটি, আমি কোনো নাম মেনশন করতে চাই না, একাধিক গণমাধ্যমের উপস্থাপনা, বিশেষ করে 2024-এর এই গণ অভ্যুত্থান এবং ছাত্র আন্দোলনে আমাদের যে কি বলবো, যে জয়লাভ করা, এবং তারপর থেকে বাংলাদেশে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এরপরে বাংলাদেশ চলমান এক একটা সংস্কারের দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে মানে সেদিন থেকে মনে হয় শুরু হয়েছে তাদের এই যন্ত্রণাটা অনেক বেশি। এখন প্রথমে আসা যাক যে এই ভদ্রলোক যিনি সংবাদ উপস্থাপন করেছেন, বা এরকম আরো অনেকেই রয়েছে, তাদের তাদের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা ইন জেনারেল, যদি এখানে আমার এই সেশনে যারা যুক্ত হয়েছেন আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে একজন সংবাদ উপস্থাপকের, নর্মালি আমিও এই সেক্টরের সাথে যুক্ত ছিলাম, সুতরাং আমি নিজে আমার এটার কি বলবো, হাতে কলমে আমার শিক্ষা রয়েছে। তো ইন জেনারেল আমরা জানি যে একজন সংবাদ উপস্থাপক হতে হলে তাকে হতে হয় অনেক বেশি বাচন ভঙ্গিতে একেবারেই হচ্ছে খুবই বিনয়ী, সোবার, বা ভীষণ পারফেকশন থাকতে হয় তার ভেতরে। অন দি আদার হ্যান্ড খুবই সাবলীল হতে হয়, মার্জিত হতে হয়, অতিরঞ্জিত কিছু না। তারপরে মোট কথা তাকে কিন্তু হাইলি কোয়ালিফাইড হতে হয় একজন সংবাদ উপস্থাপনা কিংবা প্রোগ্রাম প্রেজেন্টেশনের ক্ষেত্রে। স্পেশালি প্রোগ্রামের ক্যাটাগরি ওয়াইজ ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ বা অঙ্গভঙ্গিমা হতে পারে, বা উপস্থাপনার ধরন চেঞ্জ হতে পারে, কিন্তু সংবাদের ক্ষেত্রে কিন্তু কোনো আপোষ করা হয় না। সেখানে একেবারেই তাকে অনেক বেশি, এক কথায় খুবই সাদামাটা, বাট কোয়ালিটি অর্থাৎ তার উচ্চারণ বাচনভঙ্গিতে অনেক বেশি পারফেক্ট হতে হয়। এটা শুধু বাংলাদেশের পার্সপেক্টিভই নয়, বরং অন্যান্য যদি আমরা বহির্বিশ্বের দিকেও তাকাই, সেখানেও দেখবেন যে তাদের পোশাক আশাকে একটা মার্জিত রূপ থাকবে,
তাদের উচ্চারণে একটা মার্জিত রূপ থাকবে, ভঙ্গিমাটা অনেক বেশি সুন্দর থাকবে, সহজ সাবলীল। কারণ এখানে এই সংবাদ উপস্থাপক যারা বা উপস্থাপিকারা যারা, তাদের কথার মাধ্যমে মেসেজগুলো পৌঁছায় বাস্তবিক সময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো। আর সেই কথাটা এত বেশি শ্রুতিমধুর হতে হয় যে যেটা মানুষের কানে গিয়ে খুব একটা শান্তি দিবে, খুব ক্লিয়ারলি সে শুনতে পাবে, বুঝতে পারবে, এরকম একটা বিষয়। এটা নট অনলি বাংলাদেশ, বহির্বিশ্বের যে কোনো সংবাদ উপস্থাপক বা উপস্থাপিকা আমরা দেখে থাকি যদি, একই রূপ, একই বিষয়। আমার জানা নেই এর বাইরে রয়েছে কিনা, কিন্তু এই 2024 এসে এখন যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আমি জানি না মানে এটা কোন ধরনের সংবাদ উপস্থাপক। যেখানে আমার কাছে মনে হয় কিছুটা সিমিলারিটি রয়েছে, আমাদের চেনা একটা দৃশ্য রয়েছে। দেখবেন আমাদের বাংলাদেশে মলম বিক্রেতা রয়েছে, হ্যাঁ, তারা বিভিন্ন হাটে হাটে গিয়ে, হাট বাজারে গিয়ে কিছু প্রোডাক্ট নিয়ে আসে, একটা মাইক থাকে, হ্যান্ড মাইক, এবং তারা হচ্ছে এইভাবে দৌড়িয়ে দৌড়ে হচ্ছে কি বলে নড়াচড়া করে এই তাদের ওই মলমগুলো বিক্রি করে, বা ওই টাইপের প্রোডাক্ট গুলো হকারি করে বেড়ায়। আমার কাছে রীতিমতো মনে হয়েছে যে এই যে সংবাদ উপস্থাপক, এটা ছাত্র আন্দোলন একটু শুনেন, আর একবার একটু শুনে আমরা। আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো ও মাগো কি সুন্দর বিপ্লব হচ্ছে, দেখেন দিবে দৌড়, সমস্ত কিছু নয়, হক বিতর্ক। এই দেখেন দিবে দৌড়। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই যে দিল দৌড়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই আচ্ছা, বড় খবর এই মুহূর্তে। এই যে সংবাদ উপস্থাপক এইভাবে দৌড়ে দৌড়ে সংবাদ উপস্থাপনা করা, এভাবে চেঁচামেচি করে মনে হচ্ছে যে কোনো ফাইট হচ্ছে, হ্যাঁ, মানে কোথাও একটা যুদ্ধ লেগে গিয়েছে, কোথাও একটা মানে কি একটা ব্যাপার, মানে খুব একটা হুলস্থুল একটা কাণ্ড এরকম মনে হচ্ছে। তা আমার কাছে এই জায়গাটায় মনে হলো যে এটা কি, আচ্ছা সমালোচনা না ঠিক, একটু কি বলবো, যে সবকিছুর তো একটা ফরম্যাট রয়েছে, তাই না? সেটা টোটালি বাইরে গিয়ে তাদের, ইভেন নট অনলি ইনডোর, মানে স্টুডিওতে না, বাইরে যারা হচ্ছে রিপোর্টার, তাদের প্রেজেন্টেশন গুলো লাইক দ্যাট, তাদের ভোকাল এমন ভাবে তারা একটা ফাইটিং মোডে নিয়ে আসে, এক ধরনের ঝগড়াটে একটা ভাব। সে মনে হচ্ছে যে তারা ঝগড়া করছে, খবর পড়ছে না বা সংবাদকে পৌঁছে দিচ্ছে না মানুষের কাছে, এক ধরনের ঝগড়া করে বেড়াচ্ছে, এবং সেই ঝগড়াটা মারাত্মক লেভেলের, হ্যাঁ, যা শুনতে কান ঝালাপালা হয়ে যায়। মানে একটা স্মুথ ব্যাপার থাকবে না, সেটা না, উল্টো হচ্ছে কানের ভেতরে একটা ঝগড়া। কি কারো শুনতে কখনো ভালো লাগে বলতে পারেন? কখনোই কারো ভালো লাগার কথা না। খুব চেঁচামেচি, হাউমাউ, এগুলো নিশ্চয়ই কোনো মানে শ্রুতিমধুর কিছু না, হ্যাঁ, কিন্তু সেখানে এদের প্রেজেন্টেশন গুলো লাইক দ্যাট। এটা খবর নাকি মলম, মানে খবর মানে সংবাদ উপস্থাপক, নাকি মলম বিক্রেতা, নাকি হকার, নাকি হচ্ছে ঝগড়াটে কোনো কেউ, এটা আসলে আমার বোধগম্য নয়। যাই হোক, এটা তাদের হতে পারে নতুন কোনো কি বলবো, যে তারা এরকম একটা ভঙ্গিমায় তারা খবর পড়ে কি সৃষ্টি করতে চেয়েছে জানি না। অবশ্যই ভালো কিছু হলে প্রশংসার দাবি রাখে, কিন্তু যেটা আসলে মানুষের মানে খবর পড়ার যে মূল একটা মেসেজ বা একটা এনভায়রনমেন্ট, সেটাকে কিল করছে নিঃসন্দেহে। যাই হোক, এই জায়গাটার সময় না নেই, বাট আমার কাছে রীতিমতোই জোকার, হকার, মলম বিক্রেতা, এর বাইরে কিচ্ছু মনে হয়নি। কারণ কোন সংবাদ উপস্থাপক এভাবে দৌড়ে দৌড়ে খবর পড়বে না, আবার এভাবে ঝগড়া করে চেঁচামেচি করে লাউড ভোকালে খবর পড়বে না। হ্যাঁ, প্রত্যেকটা সিচুয়েশনকে যখন প্রেজেন্ট করে সেটার একটা অঙ্গভঙ্গিমা রয়েছে, সেটা অনলি ভোকালের মধ্যে, ফেজের অ্যাপ্রোচের মধ্যে। লাইক যখন কোনো আনন্দের খবর পড়া হয় তখন একটু হাস্যোজ্জ্বল থাকে, তাও মৃদু, হি হি করে হাসা না। আবার যখন কোনো স্যাড নিউজ পড়া হয় তখন হচ্ছে সেটা একটু ফেস ভার করে, দুঃখের ব্যাপারটা দুঃখ দুঃখ ভারাক্রান্ত অ্যাপ্রোচে সেটাকে প্রেজেন্ট করতে হয়। বাট নট লাইক দ্যাট, যে দৌড়ে যাচ্ছে, লাফাচ্ছে, মারামারি করছে, শাউটিং করছে, নট লাইক দ্যাট। যাই হোক, এটা তাদের ব্যাপারে, এটা আমাদের দেশের বিষয় না, সুতরাং এখানে আমার অনেক বেশি কথা বাড়ানো উচিত নয়।
তবে সেকেন্ড পয়েন্টে আসতে চাই যে আবার স্মরণ করছি সেই শেরেবাংলা একে ফজলুল হকের কথাটা শ্রদ্ধার সাথে। তিনি বলেছিলেন যে যখন ভারত বাংলাদেশ সম্পর্কে গুজব ছড়াবে, মিথ্যাচার করবে, তখনই আমাদের ধরে নিতে হবে যে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। তো সেই জায়গা থেকে নির্দ্বিধায় বলতে পারি তার কথা মতে যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ এই মুহূর্তে হয়তো বা সঠিক পথে আগাচ্ছে, নয়তো ভারতীয় গণমাধ্যমগুলো এভাবে মিথ্যাচার, এভাবে গুজব ছড়াতো না। স্পেশালি 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে তাদের গুজব ছড়ানো, মিথ্যাচার করা আর তাদের এই বাজেভাবে প্রেজেন্ট করা। ইভেন আমি গতকালকে একটি নিউজ দেখছিলাম, বাংলাদেশে থাকা হচ্ছে হিন্দু ঐক্য পরিষদের যিনি মহাসচিব, ওনাকে এই জোকার উনি উনি হচ্ছে একটা প্রোগ্রামে ওনাকে কানেক্ট করে, দেন ওনাকে বিভিন্ন প্রশ্ন করে। ওই হিন্দু ঐক্য পরিষদের মহাসচিব উনি স্টেটমেন্ট দিয়েছেন যে বাংলাদেশে যে জ্বালাও পোড়াও হয়েছে তা কোনো সাধারণ হিন্দু পরিবারে না বা সংখ্যালঘু পরিবারে না, বরং আওয়ামীপন্থী যারা ছিল, আওয়ামী লীগ যারা করতেন, তাদের ঘর বাড়ি পোড়ানো হচ্ছে। এবং আরো তিনি বলেছেন যে পোড়ানো হয়েছে মাশরাফি বিন মর্তুজার বাড়ি, কিন্তু ভারত প্রচার করেছে সেটা লিটন দাসের বাড়ি, কারণ তিনি ধর্মে হিন্দু। এরকম ভাবে উনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন। তো ওখানে এই জোকার তাকে এমন ভাবে ঘিরে রেখেছে, আপনারা ইউটিউবে গেলেই দেখতে পাবেন, এমন ভাবে তাকে প্রশ্নবাণে জর্জরিত করেছে যে আপনার কি কষ্ট হয় না, এভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, ঘরবাড়ি জ্বালাও পোড়া হচ্ছে, তারপরে আপনি কি করে এইভাবে কথা বলেন, আপনি এইভাবে দাদাবাবু, মানে খুব ইনসাল্ট করে করে তাকে প্রশ্ন করা হচ্ছিল। ইভেন তাকে এক প্রকারের মানে বলাচ্ছিল, লাইক আমাদের প্রিভিয়াস মানে বিগত সরকার যেভাবে জোর করে আপনি যেটা করেননি সেটাও যেমন জোর করে গলা চেপে ধরে বলাতো, সেরকম হচ্ছে ওই হিন্দু ঐক্য পরিষদের মহাসচিবকে এই জোকার উনি এমন ভাবে মানে জাস্ট চেপে ধরেছে যে অর্থাৎ আপনি বলুন হ্যাঁ বাংলাদেশে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের উপরে অনেক বেশি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হচ্ছে এভাবে। তো আসলে কি জানেন, সত্য তো সত্যই, চাইলেই তো গুজব ছড়িয়ে মিথ্যাচার করে খুব একটা দূর যাওয়া যায় না। কিছু সময় হয়তো একটু জলঘোলা করা যায়, কিন্তু খুব একটা দূরে যাওয়া যায় না, কারণ সত্য দিনের আলোর মতোই ঝলমলে, সেটা আজ হোক কাল হোক অবশ্যই সেটা সামনে চলে আসবে। ব্যাপারটা এখানে আমরা কিন্তু দেখেছি যখন 5ই আগস্টের পরে এরকম একটি সম্ভাবনা, আমি রাজনীতি বুঝি না, সাধারণ একজন মানুষ, বাট আমার চিন্তা চেতনার জায়গা থেকে আমিও একটি ভিডিও করেছিলাম যে এরপরে কিন্তু নানান রকম চক্রান্ত হবে। ছাত্র আন্দোলনের যে এই ভাবমূর্তিটা বা তাদের যে একটা পজিটিভ স্ট্যান্ডার্ড একটা ব্যাপার রয়েছে, এইটাকে ম্লান করার জন্য নানান রকম কিন্তু এইভাবে ঘটনা ঘটতে পারে, এটা আমার একটা ধারণা ছিল। আল্লাহ ভালো জানে ভবিষ্যৎ, বাট দেখেছি আমরা 1-2 দিন 3 দিনের মধ্যে সেই ঘটনাগুলোই ঘটেছে। এবং সেখানে প্রচার হয়েছে ওইগুলো যেগুলো জ্বালাও পোড়াও ভাঙচুর করেছে। কে বা কারা করেছে তা কিন্তু এখন ধরা পড়েছে যে বিগত সরকার দলীয় লোকই কিন্তু বেশি করেছে সেগুলো, কারণ হচ্ছে বর্তমান ছাত্র আন্দোলনের এই যে মানে বৈষম্য বিরোধী যারা আন্দোলন করছে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তো এখানে আমরা আরো দেখেছি যে জামাত ইসলাম থেকে মাদ্রাসার, কওমি মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে কি করেছিল, মানে রাতে পাহারাদার হিসেবে বিভিন্ন মন্দিরে, গির্জায় বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি। কি চমৎকার দৃশ্য! এটাই তো হওয়ার কথা, কারণ হচ্ছে আমাদের ইসলাম ধর্ম কিন্তু এটাই শিখায় যে কোনো মানুষের উপরে জুলুম নয় বা কোনো ধর্মের উপরে চাপিয়ে দেয়া কিছু নয়, জোর করার কিছু নেই, তাই না? সেটা কিন্তু করেছে। বাট এই যে জামাত ইসলামের নির্দেশনায় বা আমাদের ছাত্র আন্দোলন যারা করেছে তাদের নির্দেশনায় নিজ নিজ উদ্যোগে যে বিভিন্ন মন্দির, গির্জা পাহারা দেয়া হলো, বিভিন্ন ঘরবাড়ি পাহারা দেয়া হলো, সেগুলো একটি ভারতীয় কোনো গণমাধ্যম সেটি কিন্তু প্রচার করেনি। সেটি কোনো কোনো মাধ্যমে এভাবে তুলে ধরেছে যে এটা করেছে জাস্ট লোক দেখানো মাত্র, এই 2-1টি, কিন্তু আসলে তো তারা জ্বালাও পোড়াও করছে, তারা অনেক বেশি অত্যাচার নির্যাতন করছে, মানে এইভাবে তুলে ধরেছে, মানে পজিটিভলি কোনো ওইভাবে তুলে ধরা হয়নি। ইভেন আমি বলবো
এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, সেক্ষেত্রে আমার এখানে এখন পর্যন্ত আমার অনেক জায়গাগুলো মানে আপত্তি আছে। এই বৈষম্য বিরোধী যে ব্যাপারগুলো নিয়ে কাজ করছে তারা, সেখানে এখনো যে অনেক বেশি বৈষম্য হচ্ছে স্পেশালি মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের সাথে, সেটা আমি পয়েন্ট করে করে আরেকটা ভিডিওতে তুলে ধরবো। বাট এখানে এতটুকুই বলতে চাই, আমাদের দেশের গণমাধ্যমগুলো অন্যান্য বিষয়গুলোকে যেভাবে তুলে ধরেছে, এখানে এই যে মাদ্রাসার ছাত্ররা যে এভাবে করে মন্দির পাহারা দিল, এত এত অবদান রাখলো, ইভেন ছাত্র আন্দোলনেও এত এত অবদান রাখলো, সেখানে অত বেশি তাদেরকে হাইলাইটেড করা হয়নি। বরং আমরা দেখেছি যে ক্যালিওগ্রাফিতে কিন্তু যখন আরবি ক্যালিওগ্রাফি করা হচ্ছিল, সেটা একটা জায়গায় মুছিয়ে দেওয়া হয়েছে। বরং হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সেটা আবার ওই আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তারা কিন্তু আবার কভার করে দিয়েছে, অর্থাৎ তারা বিভিন্ন জেলায় তারপরে করেছে। তো বৈষম্য কিন্তু রয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমার আলোচনার বিষয় আজকে বৈষম্য নয়, আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় যে গণমাধ্যমগুলো বা ভারতীয়দের এত জ্বালাও পোড়াও কেন এতগুলো বছরে, আজ মানে এত যন্ত্রণা আপনাদের কেন? হ্যাঁ, আপনাদের এতগুলো বছরে আমাদের বাংলাদেশিদের উপরে ভারত তো কম শোষণ করেনি, কম কিছু তো আমাদের থেকে নিয়ে যাননি। আমাদের বিগত সরকার, শেখ হাসিনা সরকার, তিনি অনেক দিয়েছেন, আপনাদের অনেক দিয়েছেন, এত বেশি দিয়েছেন যে বাংলাদেশের মানুষ আমাদের ইলিশ মাছ আমরা খেতে পারতাম না, অথচ ভারতে দিব্যি ইলিশ মাছ পাচ্ছে। এখানে আমরা যেখানে বড় বড় ইলিশ খেতে পারবো, আমাদের অধিকার, কারণ জিওগ্রাফিক্যালি আল্লাহ আমাদেরকে দিয়েছে এই প্রাকৃতিক সম্পদ, সেখানে আমরা খেতে না পেরে আমাদের সরকার, শেখ হাসিনা সরকার খুব উদার ছিলেন, যার জন্য হচ্ছে তিনি সবকিছু হচ্ছে ভারতে দিয়ে দিয়েছেন, বড় বড় ইলিশগুলো আমরা দেখেছি নানান সময় নানান বিষয়। তো এবছর এই স্বৈরশাসক পতনের পরে কিন্তু আমরা দেখলাম যে না, এবার যিনি উপদেষ্টা হয়েছেন তিনি বলেছেন আগে দেশের মানুষ ইলিশ খাবে, তারপরে হচ্ছে গিয়া রপ্তানির ব্যাপার আসবে, যার কারণে এখন কি ইলিশের দাম কমে গিয়েছে বাজারে। আমাদের বাংলাদেশের মানুষ একটু বড় ইলিশের স্বাদ পাওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ। তো নিয়েছেন তো না, আমি এই ইলিশ দিয়ে একটু উদাহরণ দিলাম, এভাবে তো অনেক কিছু নিয়েছেন, কম কিছু তো আমাদের দেশ থেকে নেননি। এবং সব থেকে বড় উপহার আপনাদেরকে তো আমরা দিয়েই দিলাম, তা হচ্ছে শেখ হাসিনাকে। আপনাদের ভারতে আপনারা সেই শেষ উপহারটিও আপনারা পেয়ে গেলেন, এটা হচ্ছে আপনাদের জন্য সব থেকে বড় উপহার। তাহলে এই উপহারটি পেয়েও আপনারা কেন এখনো মানে চুপচাপ থাকতে পারছেন না? আপনাদের লজ্জা করে না সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে এভাবে যখন আপনারা প্রচার করেন? আপনাদের তো মিনিমাম লজ্জা হওয়া উচিত। আপনারা যে এইভাবে মানে আমাদের সম্পদগুলো নিতে নিতে আপনাদের অনেকটা না জিহ্বাটা অনেক বড় হয়ে গিয়েছে, যার জন্য এখনো আপনারা এইভাবে মানে আপনাদের যন্ত্রণা জ্বালা পোড়া এত বেশি হচ্ছে। বাংলাদেশ ভালোর দিকে আগাচ্ছে, বাংলাদেশ ভালো কিছু করতেছে, সেটা আপনাদের কোনোভাবেই সহ্য হচ্ছে না। এরপরে আপনারা কি করলেন, একটা হুঙ্কার দিলেন ভারত আর বাংলাদেশে পেঁয়াজ দিবে না। কি পেঁয়াজ, আপনারা বাংলাদেশে পেঁয়াজ না পাঠালে কি বাংলার মানুষ পেঁয়াজ না খেয়ে থাকবে? পাকিস্তান থেকে আসতেছে, আরো বিভিন্ন দেশ থেকে আসবে, সমস্যা কি? কোনো না কোনো দেশ থেকে তো আসবে। কারণ শুনুন, আমরা ইসলাম ধর্মের লোক, আমরা এটা বিশ্বাস করি যা আমাদের রিজিকে রয়েছে সেই রিজিক কেউ কোনোভাবে কেড়ে নিতে পারবে না। সেই রিজিক কোনো না কোনো ভাবে আমাদের কাছে কিন্তু চলে আসবেই, কারণ আল্লাহর দেয়ার রিজিক, এটা বরাদ্দ, এটা আপনি চাইলেও জোর করে নিতে পারবেন না। হ্যাঁ, জুলুম করতে পারেন, যদি আমাদের কোনো অধিকারকে আপনারা কেড়ে নেন, আমাদের কোনো রিজিককে কেড়ে নেন। আমাদের রব, আমাদের আল্লাহ এত বেশি দয়ালু যে তিনি আমাদের আরো বহু গুণে অন্য দিক থেকে দিয়ে দিবেন, সেটা কেউ আটকাতে পারবে না। সুতরাং এই পেঁয়াজ নিয়ে হুঙ্কার, এটা নিয়ে হুঙ্কার, ওটা নিয়ে হুঙ্কার দিয়ে আদতে কোনো লাভ নেই। আমি নর্মালি এই বোধহয় প্রথম কোনো দেশের বিরুদ্ধে আমি কথা বলছি, কেন জানেন? আমাদের কোরআন শিক্ষা দিয়েছে যে যখন কোনো অত্যাচার করতে আসবে তখন সেটাকে প্রতিহত করতে হবে, সেখানে প্রতিবাদ করতে হবে। এমনকি কেউ যদি তোমাকে খুন করতেও চলে আসে, সেখানে কিন্তু এটাও অ্যালাউ করেছে নিজেকে সেভ করার জন্য। তো সেই জায়গাটায় আজকে আমরা বাধ্য হচ্ছি
এই অন্য আপনাদের মানে ভারত আপনাদের নিয়ে কথা বলাতে, কারণ আপনারা বাধ্য করছেন। আপনাদের দেশে এত অনিয়ম, এত অশান্তি, এত এত সমস্যা পড়ে রয়েছে, সেইগুলো নিয়ে আপনাদের অত প্রচার নেই। আপনারা মিনিটে মিনিটে বাংলাদেশ নিয়ে খবর প্রচার করছেন, মানে আপনাদের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে বাংলাদেশ। কি হাস্যকর না? এটা হতে পারে আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতেও তো আন্তর্জাতিক নিউজ হয়, বাট সেটা অনেক পরে, অল্প একটু সময় ধরে, এটা আমাদের কাছে অপশনাল। বাট আপনাদের কাছে বাংলাদেশ এখন হয়ে গিয়েছে মেইন টপিক। আপনারা এমন ভাবেই মিথ্যা গুজব ছড়াচ্ছেন, খবর প্রচার করছেন, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানিয়ে, যে আপনাদের দেশে কোনো খবর নেই, আপনাদের দেশে কোনো সমস্যা নেই, আপনাদের দেশে কোনো অসঙ্গতি নেই, আপনাদের দেশে একেবারে সোনায় সোহাগা, আপনারা একেবারে জান্নাতের মধ্যে রয়েছেন। আপনাদের মিনিমাম লজ্জার থাকা উচিত যে নিজের দেশের দিকে তাকান না, সেখানে কত কত সমস্যায় জর্জরিত আপনারা। এই যে কদিন আগে এই যে এক ধর্ষণের ঘটনা ঘটে গেল, প্রতিনিয়ত ঘটছে, প্রতিনিয়ত কত কিছু ঘটছে, সেইগুলো প্রচার করুন না। কেউ আটকাচ্ছে আপনাদের? কেউ তো আটকাচ্ছে না। তো বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা আপনাদের কেন? এই যে ভারতীয় গণমাধ্যমগুলো, আপনাদের কি আর কোনো কাজ নেই? নিজেদের চর্চা বাদ দিয়ে অন্যের চর্চা এত কেন করছেন? অন্যের চর্চা এত কেন করছেন? আপনাদের লজ্জা থাকা উচিত, কারণ বাংলার সচেতন মানুষ অনেক আগেই আপনাদের পণ্য বয়কট করা শুরু করে দিয়েছে। সুতরাং সেখানে আপনারা পেঁয়াজ দিলেন কি দিলেন না, তাতেই বাংলাদেশের মানুষের কিচ্ছু আসে যায় না। আরো একটা কারণ আছে, কি জানেন? ওই যে আপনাদেরকে যেটা আমরা উপহার দিয়েছি না শেখ হাসিনাকে, তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন যে পেঁয়াজের পরিবর্তে কি খেতে হবে, বেগুনের পরিবর্তে কি খেতে হবে, তিনি বিভিন্ন রেসিপি আমাদের শিখিয়ে গিয়েছেন। সুতরাং এই পেঁয়াজ ছাড়াও আমরা চলতে পারবো। আর আমাদের দেশ আল্লাহ অনেক রহমত বরকতে পরিপূর্ণ করে রেখেছেন, আমাদের মাটির উর্বরতা অনেক বেশি দিয়েছেন। আমাদের এই দেশেই যদি আমাদের সম্পদকে প্রপার ইউটিলাইজ করা হয়, আপনাদের মতো ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট আমাদের দরকার নেই, তো কোনো প্রোডাক্ট দরকার নেই। বরং আলহামদুলিল্লাহ আমাদের যা দিয়েছে সেটা যদি সুষ্ঠু বন্টন, সুষ্ঠুভাবে সবকিছু হয়, কোনো ধরনের দুর্নীতি না হয়, কোনো ধরনের পাচার না হয়, আমাদেরকে আল্লাহ অনেক সম্পদে ভরপুর ভরপুর করে রেখেছেন। তো কি ভাবছেন এই ধরনের ফাঁকা আওয়াজ দিয়ে কিচ্ছু করতে পারবেন না? বরং একটা কথাই বলার রয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো যারা এভাবে অপপ্রচার চালিয়েছেন তাদেরকে, যে নিজের চরকায় তেল দিন, সময় আছে এখনো। হ্যাঁ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু খুব সুন্দরভাবেই বলে দিয়েছেন যে বাংলাদেশকে যদি কেউ আনস্টেবল করতে চায় তাহলে কাছাকাছি দেশগুলো কেউ স্টেবল থাকবে না। সুতরাং বাংলাদেশকে স্টেবল থাকতে দিন। এই হুঙ্কার, এই কথাটাকে শুধু কথা হিসেবে নিবেন না, কারণ আগের বাংলাদেশ কিন্তু এখন আর নেই। সুতরাং সাবধানে এই বিষয়ে। আরেকটা ব্যাপার, যে দেখুন আজকে আপনারা মিথ্যা গুজব ছড়িয়ে যে হিন্দুদের উপরে অনেক রকম অনেক রকম অত্যাচার নির্যাতন করছে বাংলাদেশের মানুষ, আপনার ইন্ডিয়াতে মুসলিমদের উপরে যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে, করে যাচ্ছেন দিনের পর দিন, আজও করছেন, তারপরে কি আমরা আপনাদের মতো মিথ্যাটাকে কিন্তু কখনো তুলে ধরিনি, মিথ্যা গুজব ছড়ায়নি। কারণ আমাদের ইমানি শিক্ষা রয়েছে, আমাদের নৈতিক শিক্ষা রয়েছে। আপনাদের অবশ্যই এই ব্যাপারটা নেই বললেই চলে, তাই আপনারা যা খুশি তাই করতে পারেন। তো আজকে এই কথার এই কথার হচ্ছে মূল যে ব্যাপারটি, তা হচ্ছে দয়া করে গণমাধ্যমগুলো, ইন্ডিয়ান যে গণমাধ্যম রয়েছেন, আপনারা সাবধানতার সাথে খবর প্রচার করবেন। যদি প্রচার করতেই হয় সত্যটুকু প্রচার করবেন, যদি করতেই হয়, আমরা যদি কোনো ভুলও করে থাকি সেটা যদি সত্য ঘটে থাকে সেটুকুই প্রচার করুন। কিন্তু মিথ্যা মিথ্যা ওই উস্কানিমূলক বানোয়াট কোনো খবর আপনারা প্রচার করতে যাবেন না। কারণ আমরা কথা বলতে শিখে গিয়েছি, আমরা প্রতিবাদ করতে শিখে গিয়েছি, আমরা ভয়কে জয় করতে শিখে গিয়েছি। চাইলেই কিন্তু ছাড় পাবেন না। সাবধান এই ব্যাপারে। আপনাদের যদি এত বেশি জ্বালা যন্ত্রণা করে আমাদের বাংলাদেশের উন্নয়ন দেখে, বাংলাদেশের ভালো কিছু দেখে, এত বেশি খুব বাজে বাজে কিছু ওয়ার্ড আছে, সত্যি এগুলো বলাতে আমি অভ্যস্ত না, যার জন্য আমি এই ওয়ার্ড গুলো উচ্চারণ করতে পারছি না। তো এতটুকুই ভদ্রভাবে বললাম। এত বেশি যদি আপনাদের যন্ত্রণা বেড়ে যায়
যদি খুব জ্বালা করে পানি ঢালুন, সেই জ্বালা মেটানোর জন্য পানি ঢালুন, বা ওই আপনাদের হচ্ছে যে বিভিন্ন সময় বাদ দিয়ে যে পানি আটকে রাখেন না, আবার বাংলাদেশকে প্লাবিত করেন, সেখানে গিয়ে ডুব দিয়ে থাকুন। সময় আসতেছে, প্রত্যেকটা বিষয়ের জবাব কড়ায় গন্ডায় ইনশাল্লাহ দেয়া হবে। অনেক করেছেন, অনেক আমাদের উপরে শোষণ নিপীড়ন, আমাদের ভোগ দখল করা, আমাদের আমাদের উপরে করেননি এমন কিছু না, অনেক কিছু করেছেন। সুতরাং সময় আছে, এখনো সাবধান হয়ে যান। এটা আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের লোক না, কিন্তু সাধারণ একজন মানুষ হিসেবে খুব লাগে, বুঝছেন? কারণ কি জানেন, দেশকে ভীষণ রকম ভালোবাসি, আর দেশকে ভালোবাসি বলেই আপনাদের এই উস্কানিমূলক মিথ্যা গুজব বানোয়াট, এই হকারি মার্কা জোকারি মার্কা মলম বিক্রেতার মতো এই খবর প্রচারগুলো রীতিমতো মানে দেখলে মাথায় আগুন উঠে যায়। সত্যি কথা, একেবারে আগুন উঠে যায়। যদি খবর প্রচার করতে হয় শিখেন। আমাদের দেশের নিউজ প্রেজেন্টার যারা আছে, আপনাদের বোধহয় ওই হাতে কলমে শিক্ষাটা হয়নি। এদের খবরগুলো দেখেন, এদের থেকে শিখেন যে খবর কিভাবে প্রচার করতে হয়, কতটা মার্জিত, কতটা ভদ্রভাবে খবরকে প্রচার করতে হয়, পৃথিবীর সংবাদগুলোকে তুলে ধরতে হয়। আচ্ছা, এছাড়াও অনেক দেশ রয়েছে, আপনার অবশ্য অন্য ভাষাভাষী নাও বুঝতে পারেন, বাংলা ভাষা তো বুঝবেন, তাই বাংলাদেশের নিউজ প্রেজেন্টারদের কাছ থেকে একটু খবর পড়া শিখেন, কিভাবে শিখতে হয়। আশ্চর্য, মানে আপনাদের ধিক্কার জানাতেও আমাদের ঘৃণা লাগে, সত্যি কথা। কারণ সেই ঘৃণার যোগ্যতাও আপনারা রাখেন কিনা আমি জানি না। আমি কিন্তু রেকর্ডেড ভিডিও করছি না, আমি কিন্তু লাইভে বলছি কথাগুলো, এতটুকু সাহস রাখি বলেই কিন্তু বলছি। সুতরাং সাবধান হয়ে যান। এভাবে জোকারি মার্কা খবর পড়া আর এভাবে জোকারি মার্কা দৌড়ে দৌড়ে হচ্ছে মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করুন। আর অপরদিকে এই মুহূর্তে আমার বাংলাদেশের যে ভাই বোন রয়েছেন আমার এই সেশনে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে বলবো যে ভারতের এই অপপ্রচার, গুজব, মিথ্যাচার, এগুলোতে মন খারাপ করার কিছু নেই। বরং আবার স্মরণ করিয়ে দিতে চাই সেই শেরে বাংলা একে ফজলুল হকের সেই কথাটি, যে ইন্ডিয়া যদি বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করে তবেই মনে রেখো বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। সুতরাং আমাদের যে কি বলবো, যে আমাদের যে এখানেই পজিটিভ ইঙ্গিত যে আলহামদুলিল্লাহ আমার দেশ হয়তো সুন্দরভাবে এগোচ্ছে। বরং আমরা অনেক বেশি দোয়া করব, ওরা যত বেশি আমাদের হয়ে গীবত করবে তত হচ্ছে আল্লাহ আমাদের সওয়াব দিবে। আমরা অনেক বেশি দোয়া করব যে যে সরকারি এখন রয়েছেন কিংবা ভবিষ্যতে যে সরকারি আসবেন, এখনো ছাত্রদের নেতৃত্বে অনেক ভালো কিছু হচ্ছে। সুতরাং আমাদের যেন আল্লাহ কোনো আর জালিম শাসক এই বাংলাদেশে না নিয়ে আসে, আর কোনো জুলুমের শিকার যেন আমরা না হই, আর কোনো অন্যায় অবিচার নিপীড়ন অত্যাচারের শিকার আমরা না হই। বরং আল্লাহ যেন একজন ইমানি শাসক আমাদের দেশের নেতৃত্বে নিয়ে আসেন, যাতে আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে একটি সুন্দর দেশ হিসেবে, আল্লাহর রহমত বরকতে ভরা একটি সুন্দর দেশ হিসেবে আমরা এগিয়ে যেতে পারি। সেই দোয়া করব আমরা যে যার জায়গা থেকে, কারণ দোয়ার পাওয়ার অনেক বেশি, যা আমরা জানি, আর যার ফলাফলও কিন্তু আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। সো এই পর্যন্তই আজকে। অনেকে জয়েন করেছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা কমেন্টস করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিদায় নিব আজকে এই জায়গা থেকেই। আল্লাহ সবাইকে অনেক অনেক হেফাজতে রাখুক, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।